ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে তোমাদের সিলেবাসে কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টার থেকে ডিটেলসে আমি বোঝাবো এবং এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো হয়, যে টাইপের কোশ্চেন পরীক্ষায় অলরেডি দিয়েছে, কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা আজকে কভার করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। সিলেবাস ভিত্তিক ভাবে কনসেপ্ট বুঝিয়ে তারপরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। এই ক্লাসগুলো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমরা জানো আমরা একটি নতুন পেইড ব্যাচ, এই পেইড ব্যাচে আমাদের ভর্তি চলছে। আমাদের পেইড ব্যাচে পড়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের পেইড ব্যাচে পড়তো এর আগের বছর, তার আগের বছর, তারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তুমিও যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, মাত্র 699 টাকা আমরা নেব। 699 টাকা পেমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্টের সিলেবাস ভিত্তিক ভাবে থিওরি ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, সাজেশন, তারপর হচ্ছে পিডিএফ, মক টেস্ট, অল ওভার সমস্ত কিছুই মাত্র 699 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমরা কোনো মান্থলি টাকা নিই না, এক্সামের আগে পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট করতে হয়, মাত্র 699 টাকা। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কথা বলে নেবে। নিজের পেমেন্টের অপশন না থাকলেও অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে আসছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের সিলেবাসে রয়েছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো জিনগত রোগ কোনগুলো? জিনগত রোগ মানে যে সকল রোগ বংশ পরম্পরায়, বংশ পরম্পরায় কি হয়, হয়তো কোনো তোমার দাদুর কোনো রোগ ছিল, এখানে হয়তো থ্যালাসেমিয়া ছিল বা হিমোফিলিয়া ছিল বা বর্ণান্ধতা ছিল, পরবর্তীকালে তোমার বাবার, তারপরে তোমার, এই যে মানে ছড়িয়ে পড়ছে বংশগত রোগ, বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা কি বলি? বংশগত রোগ। তোমাদের সিলেবাসে বংশগত রোগ তিনটে আছে। এক হচ্ছে থ্যালাসেমিয়া, দুই হচ্ছে হিমোফিলিয়া, তিন হচ্ছে বর্ণান্ধতা। আমরা থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এটাকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আলোচনা হবে থ্যালাসেমিয়া রোগ কি এবং থ্যালাসেমিয়া রোগ কিভাবে ছড়ায়। দেখো, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। রোগীকে যথাসময়ে এবং পরিমাণ মতো রক্ত দিতে না পারলে রোগীর মৃত্যু হয়। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়, রোগীকে বারবার রক্ত বদলাতে হয় এবং বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায় এবং লোহা জমে যাওয়ায় হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয়। এই রোগটি সর্বপ্রথম মানে এর যে উৎসস্থল সেটা হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশে, বিশেষ করে গ্রিস এবং টার্কিতে। এই জন্য থ্যালাসেমিয়াকে ভূমধ্যসাগরীয় থ্যালাসেমিয়াও বলা হয়। এটাও তুমি বলতে পারো বা ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বললেও কিন্তু ভুল হবে না। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। এই থ্যালাসেমিয়ার ফলে পান্ডু রোগ মানে জন্ডিস রোগ হয় বা জীবনচক্র হ্রাস হয়, তারপর হচ্ছে রক্তাল্পতা দেখা যায়, এইগুলো মূলত হয়ে থাকে। তাহলে আমরা থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কেন হয়, মূলত এটা জিনগত রোগ। জিনের ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে থ্যালাসেমিয়া রোগ হয়। আর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মারা যায়, এটা তোমরা কম বেশি জানো। আর এই থ্যালাসেমিয়া রোগকে আমরা ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলে থাকি, এটাও তোমরা মনে রাখবে। খুব একটা কঠিন বিষয় নয়। এবারে লক্ষণ। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ নাম্বার 1, এই রোগের প্রধান লক্ষণ হলো হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া রোগ হয়। কি বললাম? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া রোগ হয়। তারপরে এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকার আকারও ছোট হয়ে যায়, অস্থি দুর্বল ও বিকৃত হয়,
যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি হয়, কালচে রঙের মূত্র ত্যাগ হয়। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। এই কালচে রঙের মূত্র ত্যাগ হয় কোন জিনগত রোগে? এইভাবে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন দেয়। তো কালচে রঙের মূত্র ত্যাগ হয় মূলত থ্যালাসেমিয়া রোগে, এটা মনে রাখবে। এবারে থ্যালাসেমিয়া রোগের কারণ কি? থ্যালাসেমিয়া এটা মূলত দুই প্রকারের হয়ে থাকে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াটা কি? আলফা থ্যালাসেমিয়া হচ্ছে 16 নম্বর অটোজোমের ত্রুটি, অর্থাৎ 16 নম্বর অটোজোমের দুটো পৃথক লোকাসে অবস্থিত এক জোড়া করে দু জোড়া যে প্রকট অ্যালিল, যেগুলো হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন শৃঙ্খল সংশ্লিষ্টের জন্য দায়ী, সেগুলোর যদি শৃঙ্খলতা না থাকে, শৃঙ্খলের সংশ্লেষ না ঘটে, সেখানে কিন্তু এই আলফা থ্যালাসেমিয়া মানে মেজর রোগ হয়। আলফা থ্যালাসেমিয়া মেজর রোগটি দেখা যায় মূলত 16 নম্বর অটোজোমের ত্রুটির কারণে। এইটুকুনি মনে রাখবে, এখানে ডিটেলস তেমন ভাবে কোশ্চেন পরীক্ষায় দেয় না, শুধু এইটুকুই মনে রাখবে, আলফা থ্যালাসেমিয়া হয় মূলত 16 নম্বর অটোজোমের ত্রুটির কারণে। এইটুকু মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর রোগ। তারপর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটা কি? বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর অটোজোমে অবস্থিত একজোড়া দুটি প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন শৃঙ্খল এবং সংশ্লেষের জন্য দায়ী। এগুলো হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিলে উপস্থিত বিটা গ্লোবিন মানে শৃঙ্খলের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়, এইটুকু আমরা মনে রাখবো। তাহলে থ্যালাসেমিয়া বি, এটাকে তুমি বিটা থ্যালাসেমিয়া বলবে। বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর অটোজোমে অবস্থিত একজোড়া বা দুটো প্রকট অ্যালিল হিমোগ্লোবিনে বিটা হিমোগ্লোবিন শৃঙ্খল সংশ্লেষের জন্য দায়ী। এইটুকুনি তোমরা মনে রাখবে। বিটা থ্যালাসেমিয়া মেজর রোগ, মূলত দুটো অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে সেক্ষেত্রে কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজর হয়, এটুকুনি মনে রাখতে হবে। এরপরে আমরা এই রোগের তীব্রতা অনুসারে থ্যালাসেমিয়াকে আমরা কয় ভাগে ভাগ করব? তাহলে আমরা রোগের কারণ হিসেবে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া জানলাম, এবং তীব্রতা অনুসারে আমরা দুটো থ্যালাসেমিয়া জানবো। আমরা কারণ অনুসারে আলফা থ্যালাসেমিয়াকেও মেজর থ্যালাসেমিয়া বলেছিলাম, এবং বিটা থ্যালাসেমিয়াকেও বলেছিলাম যে এখানে মেজর থ্যালাসেমিয়া দেখা যায়। এই রোগের তীব্রতা অনুসারে মেজর এবং মাইনর থ্যালাসেমিয়া কি সেটাও আমরা বুঝে নেব। তো মেজর থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া মেজর এটি তীব্র প্রকৃতির হয়ে থাকে। তাহলে থ্যালাসেমিয়া মেজর হচ্ছে তীব্র প্রকৃতির থ্যালাসেমিয়া। এই রোগে 6 মাস থেকে 12 বছরের মধ্যে প্রকাশ হয়, 6 মাস থেকে 2 বছরের মধ্যে প্রকাশ পায়। আলফা থ্যালাসেমিয়া মেজরকে হাইড্রপস ফিটালিস বা বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলি বর্ণিত অ্যানিমিয়া বলা হয়। এই দুটো অংশ মনে রাখতে হবে। আলফা থ্যালাসেমিয়া মেজরকে হাইড্রপস ফিটালিস এবং বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলি বর্ণিত অ্যানিমিয়া বলা হয়। এই দুটো মনে রাখবে, খাতায় শর্ট নোট করে মনে রাখতে পারো। তারপরে থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মাইনর কি? এই রোগে তীব্র আকার ধারণ করে না, রোগীকে বারবার রক্ত বদলাতেও হয় না। থ্যালাসেমিয়া মাইনর, এটা হচ্ছে প্রকোপটা মানে থ্যালাসেমিয়া মেজরের থেকে কম। থ্যালাসেমিয়ার উত্তরাধিকার কিভাবে ছড়ায়? যদি থ্যালাসেমিয়া বাহক মাতার সঙ্গে বাহক পিতার বিবাহ হয়, তাহলে বাহক মাতার সঙ্গে বাহক পিতার যদি বিবাহ হয়, তাহলে উভয়ের ক্ষেত্রে উৎপন্ন গ্যামেট 50% গ্যামেট, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিন বহন করে, এবং রোগাক্রান্ত সন্তান জন্মাবার সম্ভাবনা 25% থাকে। অর্থাৎ 25% সন্তান স্বাভাবিক হয়, 50% সন্তান বাহক প্রকৃতির হয়, এবং 25% সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। এর একটা ছক হয়, লিস্ট হয়, যেগুলো আমরা পেইড ব্যাচে সুন্দর করে বুঝিয়েছি। তুমি যদি পেইড ব্যাচে যুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু ওগুলোকে ডিটেলসে আরো বুঝে নিতে পারবে, যে থ্যালাসেমিয়া মেজর কখন হচ্ছে, থ্যালাসেমিয়া মাইনর কখন হচ্ছে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কখন জন্ম নিচ্ছে, থ্যালাসেমিয়ায় বাহক সন্তান কখন জন্ম নিচ্ছে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তান কখন জন্ম নিচ্ছে, এগুলো কিন্তু আমরা ডিটেলসেও বুঝিয়েছি। তারপরে দেখো হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এটা মূলত হচ্ছে বংশগত রোগ, রক্ত ক্ষরণজনিত রোগ হিমোফিলিয়া। তাহলে এখানে আমরা বলতে পারি যে হিমোফিলিয়া এক প্রকারের রক্ত ক্ষরণজনিত বংশগত রোগ। এই রোগে আক্রান্ত মানুষের রক্ত জমাট বাঁধতে অনেক সময় নেয়, ফলে প্রচুর রক্তপাত হয় এবং লোকটি মারাও যেতে পারে।
এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগ প্রকাশ পায়। তারপরে দেখো হিমোফিলিয়া রোগটির প্রকাশ পুরুষদের মধ্যে বেশি হয়, সাধারণত স্ত্রীলোকের এই রোগটি বাহক হয়। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই রোগটি ঘটে। তাই পপুলেশনের 10 কোটি স্ত্রীলোকের মাত্র একজন আক্রান্ত হয়। তাহলে হিমোফিলিয়া মূলত এক্স ক্রোমোজোম বাহিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেই এই রোগ হয়, মহিলাদের ক্ষেত্রে এই রোগ হয় না বললেই চলে। এই অংশটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর হিমোফিলিয়া রোগে কি হয়, প্রচুর পরিমাণে রক্তপাত হয় এবং অতিরিক্ত রক্তপাতের কারণে মানুষটি মারাও যেতে পারে। রক্ততঞ্চনে কি হয়, রক্ততঞ্চন হতে পারে না, হয় না, সেটা হচ্ছে হিমোফিলিয়া রোগ। এবারে হিমোফিলিয়া রোগের প্রকারভেদ ভাগ রয়েছে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। তো হিমোফিলিয়া এ, একে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলি। এই জায়গা থেকে অলরেডি কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, তো মনে রাখতে হবে হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি। এই প্রকার হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশধরের মধ্যে দেখা গেছিল, এটাকে আমরা হিমোফিলিয়া এ বলে থাকি। তারপরে দেখো হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি হচ্ছে ক্রিসমাস ডিজিজ, তাহলে হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস ডিজিজ বলি, হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলি। এই দুটো অংশ থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। এক্ষেত্রে রক্ততঞ্চনের আইএক্স নম্বর অর্থাৎ 9 নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর থাকে না, প্রায় 20% হিমোফিলিয়া এই প্রকৃতির হয়ে থাকে, আর 40% হিমোফিলিয়া আক্রান্ত হয় হিমোফিলিয়া এ থেকে। তাহলে হিমোফিলিয়া সি কি, মূলত ফ্যাক্টর 11 প্লাজমা, তারপরে থার্মোপ্লাস্টিন, তারপরে অ্যান্টিসিডেন্ট, তারপরে হচ্ছে পিটিএ এর অভাবে প্রচ্ছন্ন জিন 4 নম্বর অটোজোমে অবস্থান করে, সেক্ষেত্রে হিমোফিলিয়া সি হয়ে থাকে। তাহলে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি কি সেটা আমরা জানলাম। হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় হিমোফিলিয়া বললাম, হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস ডিজিজ বললাম, এবং হিমোফিলিয়া সি যেটা হচ্ছে 4 নম্বর অটোজোমে অবস্থিত, যেখানে হচ্ছে ফ্যাক্টর 11 এর জন্য হয়ে থাকে, এটা আমরা আলোচনা করলাম। এরপরে দেখো হিমোফিলিয়া রোগের কারণ। তো হিমোফিলিয়া রোগের কারণ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। হিমোফিলিয়া এ রোগের জিন এক্স ক্রোমোজোমের দীর্ঘ বাহুর প্রান্তভাগে অবস্থিত হয় এবং প্রচ্ছন্ন জিন থাকার ফলে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর কার্যকরী হয় না। এই জন্য হিমোফিলিয়া এবং রক্তের জিন ক্রোমোজোমে অবস্থিত হয় এবং এটি 4 নম্বর অটোজোমে প্রচ্ছন্ন জিন অবস্থান করে এই রোগটি অর্থাৎ হিমোফিলিয়া রোগটি দেখা যায়। এর কারণ বা লক্ষণ কি, হিমোফিলিয়া একটি বংশগত রোগ। এই রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে। রক্তক্ষরণ এবং রক্ততঞ্চন হয় না বললেই চলে, রক্ততঞ্চন হয় না বলে অতিরিক্ত রক্তপাতের কারণে রোগীটি মারা যায়। উত্তরাধিকার কিভাবে ছড়ায়, এটা আমরা যদি মনে করি যে বাহক মাতার সঙ্গে যদি স্বাভাবিক পিতার বিবাহ হয়, বাহক মাতার সঙ্গে যদি স্বাভাবিক পিতার বিয়ে হয়, সেক্ষেত্রে প্রচ্ছন্ন জিনটি অনুপস্থিত থাকলেও মাতা হেটারোজাইগাস প্রকৃতির হয়ে থাকেন এবং মাতার দেহে 50% মাতৃগ্যামেট প্রচ্ছন্ন জিনটি বহন করে। এই দম্পতির কোনো কন্যা সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে না। কারণ আমরা কি জানলাম যে হিমোফিলিয়া বিশেষ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেই হয়, মহিলাদের প্রায় হয় না বললেই চলে। কিন্তু হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা 50% সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার পুরুষদের ক্ষেত্রে। তো ফলাফল 50% স্বাভাবিক, 50% বাহক প্রকৃতির, 50% পুত্র স্বাভাবিক, 50% পুত্র হিমোফিলিয়া আক্রান্ত হয়। তাহলে কন্যা সন্তান 50% বাহক হতে পারে কিন্তু আক্রান্ত হবে না, কিন্তু 50% স্বাভাবিক হলে 50% হিমোফিলিয়া আক্রান্ত হবে হিমোফিলিয়া রোগে পুরুষদের ক্ষেত্রে বা পুত্র সন্তানের ক্ষেত্রে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা বর্ণান্ধতা, আরো একটি জিনগত রোগ, যেটা হচ্ছে বর্ণান্ধতা, মানে চোখে কোনো একটি নির্দিষ্ট বর্ণ দেখতে না পাওয়া। মানুষের চোখে রেটিনায় কোন কোষ এটা কি করে, বিভিন্ন বর্ণ বুঝতে সাহায্য করে। যারা বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না তাদের আমরা বর্ণান্ধ বলে থাকি। এবার এখানে মনে রাখতে হবে যদি লাল রং দেখতে না পায় বা লাল বর্ণান্ধতাকে আমরা প্রোটোনোপিয়া বলে থাকি। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে, এই জায়গাগুলো আমরা দেখে রাখবো। সবুজ বর্ণান্ধতাকে আমরা ডিউটেরানোপিয়া বলে থাকি এবং নীল বর্ণান্ধতাকে আমরা টাইটানোপিয়া বলে থাকি। তাহলে কি বললাম,
লাল বর্ণান্ধতাকে আমরা প্রোটোনোপিয়া বলি, সবুজ বর্ণান্ধতাকে আমরা ডিউটারানোপিয়া বলি, নীল বর্ণান্ধতাকে আমরা টাইটোনোপিয়া বলে থাকি। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। যে রোগের ক্ষেত্রে মুখ্য বর্ণ লাল, সবুজ অথবা নীল চিনতে অসুবিধা হয় সেটাই হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা রোগের কারণ লাল ও সবুজ বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিনে অবস্থিত কারণে হয়ে থাকে। 7 নম্বর অটোজোমে প্রচ্ছন্ন জিন অবস্থান করলে নীল বর্ণান্ধতা সৃষ্টি হয়। তাহলে এই জায়গাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। বর্ণান্ধতা কি, বর্ণান্ধতার কারণ কি। এবার এখানে আমাদের মনে রাখতে হবে বর্ণান্ধতার লক্ষণ। বললাম বর্ণান্ধতা হচ্ছে রং চিনতে না পারা। এখানে যদি লাল রং চিনতে না পারে বা লাল রঙের বর্ণান্ধতা হচ্ছে লাল রঙের পার্থক্য বুঝতে না পারে সেটা হচ্ছে প্রোটোনোপিয়া। সবুজ বর্ণান্ধতা হলে ডিউটারানোপিয়া, আর নীল বর্ণান্ধতা হলে ট্রাইটানোপিয়া। এটা আমরা মনে রাখবো। এবার বর্ণান্ধতার বংশগতি, বর্ণান্ধতার বংশগতি মনে রাখবে এটি এক্স ক্রোমোজোমে উপস্থিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। রোগটি ক্রিসমাস বংশগতির নীতি অনুসরণ করে। রোগটির বংশগতি সম্পূর্ণভাবে হিমোফিলিয়ার অনুরূপ হয়। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এছাড়া এবারে এখান থেকে অনেক কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন, যেগুলো পরীক্ষায় অলরেডি দিয়েছে এবং কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষায় দেবে। তোমরা যদি এই সকল কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তোমরা প্লে স্টোরে যাবে, লার্ন মাইল অ্যাপ, লার্ন মাইল লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের অ্যান্সার শিট, কোশ্চেন শিট দেওয়া রয়েছে, ডেইলি প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে, ডেইলি প্র্যাকটিস এখানে করতে পারবে। ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি টেস্ট রয়েছে, তোমরা এখানে প্র্যাকটিস করো। যারা এখনো পর্যন্ত লার্ন মাইল অ্যাপ ইনস্টল করনি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে। প্লে স্টোরে এই অ্যাপটি বর্তমান রয়েছে। এখান থেকেই প্রস্তুতিটা ঠিকঠাক করে করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারছো। আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো, আমি প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী ক্লাস এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস করিয়েছি। যদি ওই ক্লাসগুলো মিস করে থাকো চ্যানেলে ভিজিট করলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে, কনসেপচুয়াল ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস পরপর 1 বাই 1 দেওয়া রয়েছে, তোমরা ওইগুলো দেখবে। যদি এখনো চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে প্রত্যেকটি ক্লাস তুমি দেখতে পাবে এবং প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার ফোনে পাবে। তাহলে যখন আমরা ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশন যাবে, তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবে, পড়তে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ক্লাসে একটি করে লাইক করবে এবং নিজের প্রেজেন্টটা দিয়ে দেবে। আজকে সেশন এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে যত টাইপের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন, সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি একটি ক্লাসে কভার করব। যেমন ভাবে প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যেমন করে আলোচনা করেছি এখানেও সেম একই ভাবেই আলোচনা করব। ওকে।